আমি এখন কথা বলবো রিতেশ দেশমুখ অভিনীত রেড টু সিনেমাটা নিয়ে। অজয় দেবগনের নাম নিলাম না কেন, তাই তো কারণ এই সিনেমাটার পুরোটা ক্রেডিট কিন্তু রিতেশ দেশমুখের কাছে যায়। আর একটা কথা, এই সিনেমাটার রিভিউ প্রায় আমি 2 মাস পরে করছি, কিন্তু আমি এই সিনেমাটা ফার্স্ট ডে সেকেন্ড শো দেখেছিলাম স্টার মলে। বাট তখন তো আমার চ্যানেল ছিল না, তাই রিভিউটা আমি অনেকটাই পরে করছি। তো এই সিনেমাটা আমার কাছে একটা অ্যাভারেজ সিনেমা হয়েছে, যেটা হলো একটা ওয়ান টাইম ওয়াচ। এটা এখন নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো সিনেমার গল্প যদি আমি একটু করে বলি, তো রিতেশ দেশমুখ যে ক্যারেক্টারটা প্লে করছে দাদা মনোহর ভাই, তাকে সেখানকার মানুষ ভগবানের মতো পুজো করে এবং সেও জনগণকে খুব সেবা করে। তো আমায় পাঠনাক মানে অজয় দেবগন তার বাড়িতে রেড ফেলবে, এবং অজয় দেবগন কি আদৌ সাকসেসফুল হবে, তো সেইটা জানতে গেলে আপনাদের রেড টু সিনেমাটা অবশ্যই দেখতে হবে। তো এই সিনেমাটার জন্য আমার কাছে বেশ কিছু ভালো দিক আছে, আবার বেশ কিছু খারাপ দিকও আছে। তো প্রথমেই যদি এই সিনেমাটার পজিটিভ পয়েন্টস নিয়ে কথা বলি, তাহলে প্রথমেই যেটা বলছিলাম, তাহলে এই সিনেমার অভিনয়, যেটা রিতেশ দেশমুখ নিজেই হ্যান্ডেল করে নিয়েছে। বিশেষ করে সিনেমাতে প্রথম আমরা রিতেশ দেশমুখকে যখন দেখতে পাই তার মায়ের সঙ্গে, সেই জায়গাটাও সে দারুণ অভিনয় করেছে। এবং লাস্টে এই দাদা মনোহর ভাই এবং তার মায়ের সঙ্গেও যে জায়গাটা রয়েছে, সেইটাই কিন্তু দারুণ। রিতেশ সেই জায়গাটায় যে অভিনয় করেছে তা দেখার মতো। এছাড়াও অজয় দেবগন কিন্তু তার নিজের জায়গায় ভালো কাজই করেছে। তবে একটা জিনিস নোটিস করলাম, অজয় দেবগনের অভিনয় তার কিছু সিনেমার মতো আবার যেন রিপিট হয়ে যাচ্ছে। তো সেইটা আমার একটু অজয় দেবগনের খামতি লেগেছে। এছাড়া এই সিনেমার সাপোর্টিং কাস্টও যারা যারা আছে তারা খুব ভালো অভিনয় করেছে। এবার যদি সিনেমাটা পরে পজিটিভ পয়েন্টস নিয়ে আসি, তাহলে যেটা বলবো সেটা হচ্ছে এই সিনেমার ডায়লগস। এই সিনেমার ডায়লগস না খুব সুন্দরভাবে লেখা হয়েছে, এবং ডায়লগসের মধ্যে কমেডি, এই সিনেমাতে সৌরভ শুক্লা যা কমেডি করেছে তা দেখার মতো। যখন ট্রেলার আসলো, আমি ভেবেছিলাম যে পাঠানে হয়তো সৌরভ শুক্লা ছিল, ওই জন্য হয়তো এই সিনেমায় নেওয়া হচ্ছে। কিন্তু এই সিনেমাতে কিন্তু তাকে প্রপার ইউজ করা হয়েছে, এবং তার কমেডি প্রত্যেকটা কিন্তু ওয়ার্ক করছে। আপনি যদি এই সিনেমাটা ফোনে দেখেন, তাহলে কমেডি আপনার জন্য কতটা ওয়ার্ক করবে আমি বলতে পারবো না, কিন্তু আমি প্যাক থিয়েটারে বসে এই সিনেমাটা দেখেছিলাম এবং প্রত্যেকটা কমেডি কিন্তু ওয়ার্ক করছে। তো সৌরভ শুক্লা এই সিনেমায় ফাটিয়ে কমেডি করেছে। আর যেটা বলছিলাম, এই সিনেমার ডায়লগসও কিন্তু দারুণ। আচ্ছা, এই সিনেমার আরো একটা পজিটিভ পয়েন্টস হলো এই যে দাদা মনোহর ভাইয়ের সম্পত্তিটা যখন অজয় দেবগন এবং তার টিম খুঁজছে, সেই জায়গাটা কিন্তু দেখতে দারুণ লাগে। অজয় দেবগন একটা আখ খেতে যাচ্ছে, বা একটা লাইব্রেরিতে যাচ্ছে, একটা সোনা টেস্ট করাচ্ছে, সেইগুলোও কিন্তু দেখতে ভালো লাগে। বিশেষ করে একটা সিন, যেটা সিনেমাটা শেষ হওয়ার কিছুক্ষণ আগে হবে, একটা 5 স্টার হোটেলে, সেখানে অজয় দেবগনের টিম যেভাবে রেড মারবে, সেই জায়গাটা কিন্তু দেখার মতো। আপনারা ট্রেলারে নিশ্চয়ই দেখেছেন যে একটা মহিলা দেয়াল ভাঙছে, দেয়াল ভাঙার পরে তারা সেখানে কি দেখবে, সেই 5 স্টার হোটেলে তারা কি কি দেখবে, সেই জায়গাগুলোও কিন্তু দেখতে ভালো লাগে। এবং বিশেষ করে এই সিনেমায় ব্ল্যাক ব্ল্যাক বলে যে গানটা আছে, তো সেই বিজিএমটা চলছে এবং তারা ইনভেস্টিগেটটা করছে, যেটা দেখতে কিন্তু দারুণ লাগে। এবং তার একটু পরে একটা সিন আছে যেখানে টাকা আর কি আকাশে উড়বে, এবং সেখানে সেখানকার পাবলিকের রিয়াকশন কি, সেটাও কিন্তু দুর্দান্ত লাগে দেখতে। তো বলতে গেলে এই সিনেমার ডিরেকশনও কিন্তু খুব ভালো হয়েছে। এইবার যদি সিনেমাটার পরে পজিটিভ পয়েন্টস নিয়ে আসি, তাহলে সেটা বলবো যে রিতেশ দেশমুখ ভার্সেস অজয় দেবগনের যে টাসেলটা হচ্ছে না, সেটাও কিন্তু দেখতে ভালো লাগে। হ্যাঁ, সেটার মধ্যে একটু খামতি আছে, আমি যেটা নেগেটিভ পয়েন্টসে বলছি, বাট তাদের দুজনের মধ্যে টাসেলটাও কিন্তু দারুণ। এছাড়া অজয় দেবগন রিতেশ দেশমুখের আসল চেহারাটা মানুষের সামনে আনার জন্য যে যে কাজগুলো করছে, বা যে যে ইনভেস্টিগেটগুলো করছে, যেখানে যেখানে যাচ্ছে, সেগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে। তো এইগুলো ছিল এই সিনেমাটার জন্য পজিটিভ পয়েন্টস আমার কাছে। তো এবার যদি আমি এই সিনেমার নেগেটিভ পয়েন্টস নিয়ে কথা বলি, তো যেটা আমি আগে বলছিলাম যে অজয় দেবগন আর রিতেশ দেশমুখের মধ্যে টাসেলটা দেখতে ভালো লাগছে, কিন্তু একটা সময় পর না অজয় দেবগন রিতেশ দেশমুখের বিপরীতে পরপর জিতেই যাচ্ছে। সে যে যে জিনিসগুলো হ্যান্ডেল করছে সেগুলো জিতে যাচ্ছে। হ্যাঁ, রিতেশ দেশমুখও জিতছে, কিন্তু একটা সময় পরে সেই জিনিসটা যেন পুরো অজয় দেবগনের কাছে চলে আসে, যে জায়গাটা দেখতে কিন্তু অতটাও ভালো লাগে না। আর আরেকটা জিনিস আমি বলবো, যে রেড পার্ট 1-এ সৌরভ শুক্লার ক্যারেক্টারটা যে যে জায়গায় টাকাগুলো লুকিয়ে রেখেছিল, এবং এবং অজয় দেবগন যখন সেগুলো বার করছিল, সেগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগছিল। কিন্তু এখানে যখন অজয় দেবগন রিতেশ দেশমুখের সম্পত্তিগুলো এক এক করে বার করছিল, সেটা একটা পুকুরের তলা থেকে একটা জিনিস তুলছে, এরকম একটা সিন আছে, বা আরো জিনিস আছে, সেগুলো না ঠিক মতো মজা দিতে পারছে না। তো এই জায়গার উপরে মেকার্সটা যদি আরেকটু জোর দিত, তাহলে মনে হয় আরো ভালো হতো। এরপরে আরেকটা জিনিস যেটা আমার এই সিনেমার ক্ষেত্রে একদমই ভালো লাগেনি, সেটা হচ্ছে এই সিনেমার গান। মানে এই সিনেমায় যেখানে সেখানে গান ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেগুলো কিন্তু দেখতে একদম বাজে লাগে। তামান্না ভাটিয়ার একটা আইটেম গান আছে, সেটার কোনো দরকারই নেই। স্ত্রী 2-তে তামান্না ভাটিয়ার একটা দারুণ আইটেম সং ছিল, ওই জন্য এখানে জোর করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। লাস্টে হানি সিং এর একটা গান আছে, হ্যাঁ সেই গানটাতেও রাখা যায়, যে এরকম একটা সিনেমা, রেডের সিনেমা, তারপরে এরকম একটা গান আসছে মানি মানি, সেইটা শুনতে ভালো লাগে। এছাড়া সিনেমার আগে যে গানগুলো হয়, সেগুলো কিন্তু আমার একদম ভালো লাগে না।
সেই গানগুলো জোর করে ঢোকানো হচ্ছে আর গানগুলো শুনতেও ভালো লাগছে না। আপনি যদি রেডের কথা মনে করেন তাহলে একদম লাস্টে অজয় দেবগন যখন একটা ঘরে বন্দি হয়ে যাচ্ছে তখন যে গানটা হচ্ছে, বাইরে অত লোক দাঁড়িয়ে, সেই জায়গাটা কোথাও গিয়ে আমরা ফিল করতে পারি, কিন্তু এই সিনেমার কোনো গানই কিন্তু সেই জায়গাটা ম্যাচ করতে পারে না। আচ্ছা, এই সিনেমার ক্ষেত্রে আরেকটা নেগেটিভ পয়েন্ট যেটা আমার মনে হয়েছে, যে এই সিনেমাতে কিছু টুইস্ট রাখা হয়েছে, যে একটার পরে একটা টুইস্ট আছে, কিন্তু আপনি যখন সিনেমাটা ভালোভাবে দেখবেন বা একে অপরের সংলাপ শুনবেন তো আপনি কিন্তু টুইস্টটা আগে থেকেই ধরে ফেলতে পারবেন। তো সেই টুইস্টের উপরে আরেকটু জোর দিলে ভালো হতো। এছাড়া আরেকটা জিনিস, যে এখানে অজয় দেবগনের স্ত্রীর ভূমিকায় ভানি কাপুর অভিনয় করছে, আমার তার অভিনয় না একদম ভালো লাগেনি। এই সিনেমাটার আরেকটা নেগেটিভ পয়েন্টস আমার মনে হয়েছে, তো এই যে রেড টু সিনেমাটা না, এটা কোথাও গিয়ে মনে হয় একটা ব্যাকডেটেড সিনেমা। রেডের যে পার্ট ওয়ানটা এসেছিল 2018 সালে, আজ থেকে প্রায় 7 বছর আগে, সেই সিনেমাটার যে ক্লাসটা ছিল না, এখানে রেড টু ওর সেই একই ক্লাস। মানে দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি 2025 সালে দাঁড়িয়ে রেড টু দেখে কোথাও গিয়ে মনে করবেন যে এটা 2017-18 সালের সিনেমা দেখছি। তো ওভারঅল বলতে গেলে রেড টু একটা ওয়ান টাইম অফ সিনেমা হয়েছে। আপনি সিনেমাটা চাইলে দেখতেই পারেন। আপনি যদি স্পেশাল 26 বা রেডের মতো সিনেমাগুলো ভালো লাগে তাহলে এই সিনেমাটা আপনার অবশ্যই ভালো লাগবে। তো রেড টু নিয়ে ছিল এই আমার মতামত। আমার কথায় কোনো অমত থাকলে সেটা কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। সো টাটা।